সংঘবদ্ধ খাতে যদি আমাদের কর্মসংস্থান বাড়ে তাহলে কর্মসংস্থান হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে যে উৎপাদনশীলতা, যেটা আয় বাড়ানোর যে প্রক্রিয়ার কথা আমরা বললাম, বা বিশ্বে বর্তমানে যে প্রতিযোগিতাটা চলছে, যে উন্নত মানের সেবামূলক খাতে কোন দেশ কতখানি সেখানে সরবরাহ করবে, জনসম্পদ কতখানি সেবা সম্পদ তারা সরবরাহ করবে, সেই দিকটাতে আমরা পিছিয়ে যাব। সুতরাং আমার মনে হয় এই দুটো দিকেই গুরুত্ব দিতে হবে, জোর দিতে হবে। আর এমনিতে আপনি বাংলাদেশের অর্থনীতির ভেতরকার দিকে যদি তাকান তাহলে কি দেখেন? এখানে প্রবৃদ্ধি একটা কয়েক বছর ধরে এক জায়গায় মোটামুটি আছে এবং সেটি বিশ্বে যে মন্দা পরিস্থিতি তার বিবেচনায় বেশ সন্তোষজনক। এখানে দারিদ্র্য সীমার উপরে মানুষ উঠে যাচ্ছে, সেই সংখ্যাটাও বেশ সন্তোষজনক। কিন্তু অনেকে বলছেন যে আয়ের একটা বৈষম্যটা বাড়ছে, আয় বৈষম্য বাড়ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা যদিও বলা হচ্ছে বাড়ছে, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অসন্তুষ্ট রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে নানান কারণে। আপনি কেমন দেখছেন? আসলে এই অর্থনীতির সঙ্গে নিত্যদিনের পরিচিতি না থাকলে পরে অনেকগুলো বিষয় হয়তো আমি যে কথাগুলো বলতে চাইবো সেটা খুব একটা অর্থবহ হবে না। আমার মনে হয় যে আসানের উপস্থিতিতে সেটা বলাও বোধহয় সমীচীন হবে না। তা আমি আপনার অবজারভেশন ভেতর থেকে দেখা একটা বাইরে থেকে দেখার মধ্যে এক ধরনের নিশ্চিতভাবে দুটোই গুরুত্বপূর্ণ। আমি বাইরে থেকে যখন দেখি তখন দুটো দৃষ্টিকোণ থেকে দেখি। একটা তো দৃষ্টিকোণ হচ্ছে যে বাংলাদেশকে আমার নিজের দেশ হিসেবে দেখা, আরেকটা দৃষ্টিকোণ হচ্ছে যে বাইরের বিশ্বে অন্যান্য দেশে কি হচ্ছে তার নিরিখেও দেখার প্রয়োজন আছে। এখন আমি যদি খুব মোটা দাগের কতগুলো ব্যাপার নিয়ে কথা বলি তাহলে বলবো যে বাংলাদেশে আপনি যেটা বলেছেন যে প্রবৃদ্ধি তো অর্জিত হয়েছে এবং একটা স্তরে প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংকের বিবেচনায় বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের বিবেচনায় আমরা স্বল্প মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হয়েছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। এখন এই যে অসমতার ব্যাপারটি, তার নিশ্চয়ই পরিসংখ্যান আছে, উপাত্ত আছে। তবে সাধারণ দৃষ্টিতে বাইরে থেকে দেখলে পরে কিংবা মনে করুন ঢাকায় আসলে পরেও যখন মাঝে মধ্যে মনে হয় যে এখানে তিনটে দলে বা তিনটে ধারায় জনগণ বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে যে অত্যন্ত উচ্চ আয়ের সম্পন্ন একটা জনগোষ্ঠী, আরেকটা হচ্ছে একটা মধ্যম আয়ের জনগোষ্ঠী, মধ্যমের মধ্যে উচ্চ মধ্যম নিম্ন মধ্যম ধরা যেতে পারে, আরেকটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এখন পুরো ব্যাপারটি এগিয়ে যাচ্ছে এই কারণে আমার যেটা মনে হয় বাইরে থেকে যে প্রত্যেকটি গোষ্ঠীর জন্য একটা ভোক্তার বাজার আছে এবং সেই ভোক্তার বাজারে তাদের যেটুকু ক্রয় ক্ষমতা আছে সেটা দিয়ে সেই ভোক্তার বাজার থেকে তারা ভোগ করছেন। যেমন উচ্চ গোষ্ঠীর জন্য, উচ্চ আয় সম্পন্ন গোষ্ঠীর জন্য যেমন একটা বাজার আছে, তার সুযোগ সুবিধা যেমন আছে, নিম্ন আয় সম্পন্ন গোষ্ঠীর জন্য একটা বাজার এবং আছে এবং তার সুযোগ সুবিধা আছে। অসমতাটাকে শুধু যদি আমরা আয়ের অসমতা থেকে দেখি তাহলে বোধহয় একটু ভুল করা হবে। আমার মনে হয় আঞ্চলিক বৈষম্য, আঞ্চলিকের চাইতে আমি বলবো যে সুযোগের অসমতাটা কোথায়, সুযোগের অসমতাটা আছে কিনা। আমরা কি বলতে পারি যে আমাদের সমস্ত জনগোষ্ঠী একই রকমের স্বাস্থ্য সুবিধার ভোগ করছে? আমরা কি বলতে পারি যে বাংলাদেশে শিক্ষার ব্যাপারটিতে এমন একটা ব্যাপার আছে যেখানে সমস্ত গোষ্ঠী সমান সুযোগ পাচ্ছে? কারণ আয়ের অসমতাটা নিশ্চয়ই সুযোগের অসমতাতে একটা দ্বন্দ্ব সৃষ্টি করবে, কিন্তু চূড়ান্ত বিচারে যদি সুযোগের মধ্যে অসমতা থাকে তাহলে পরে কিন্তু এই আয়ের অসমতা কখনো দূর করা যাবে না। তো এটা বলে নেওয়ার পরেও আমি মনে করি যে আশাবাদের কতগুলো জায়গা আছে এবং আমার মনে হয় যে সেই জায়গাগুলো বোধহয় আমাদের বারবার বলা দরকার। একটা হচ্ছে যেটি হাসান অবশ্যই এর আগে বলেছে, সেটা হচ্ছে যে সুশীল সমাজের বিস্তার। এবং সুশীল সমাজ বলতে আমরা শুধু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো বোঝাচ্ছি না, আমরা গবেষণা প্রতিষ্ঠান বোঝাচ্ছি যারা বারবার বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে, বিভিন্ন উত্তর দিতে চেষ্টা করছে। আমরা যে গণমাধ্যম যেটা, যার অংশ আপনি নিজে, তাকে বোঝাচ্ছি, আমরা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে বোঝাচ্ছি। এবং আমার মনে হয় যে এই সুশীল সমাজ কয়েকটি দায়িত্ব পালন করছে। একটি দায়িত্ব পালন করছে যে তারা বিভিন্ন বিতর্ক, বিভিন্ন বিষয়ের উপরে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসতে পারছে এবং সেই বিষয়গুলো নিয়ে নানান রকমের কথাবার্তা হচ্ছে, সেইটি একটি। দ্বিতীয়ত হচ্ছে যে সুশীল সমাজের একটা বড় অংশ আমার মনে হয় যে এই যে উন্নয়ন প্রক্রিয়া যেটা ঘটছে, উন্নয়ন থেকে আমরা যে ফলাফল পাচ্ছি সেটার একটা মূল্যায়ন করছে। সেই মূল্যায়ন কিন্তু সরকারি মূল্যায়নের বাইরে এবং সেটার একটা ভূমিকা আছে। আর 3 নম্বর, বহু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুশীল সমাজ কিন্তু বহু সেবামূলক যে কার্যক্রম তার সঙ্গে কিন্তু আজকে জড়িত।
সেটা শিক্ষার ক্ষেত্রে হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি। তো এইটা একটা বড় আমার মনে হয় যে প্রাপ্তির জায়গা বা বড় আশাবাদের জায়গা। দ্বিতীয় আশাবাদের জায়গা হচ্ছে নারীর ক্ষমতায়ন। এবং যখন আমি বিশ্ববীক্ষণে যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে নারীরা শুধু অর্থনৈতিক দিক থেকে নয়, সামাজিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকেও অনেকটা সামনে এগিয়ে গেছে। আমি খুব ছোট্ট উদাহরণ দিই, আপনি যদি কিছু মনে না করেন। 80-র দশকে আমরা যখন মনে করুন যে টেলিভিশনে অনুষ্ঠানে আমরা আসতাম, করতাম, তখন যারা ক্যামেরাটি পরিচালনা করতেন তারা ছিলেন সবাই পুরুষ। এখন অনেক মেয়ে এই ক্যামেরাটা পরিচালনা করে, শুধু স্টুডিওর ভেতরে না, স্টুডিওর বাইরে, স্টুডিওর ভেতরে এবং স্টুডিওর বাইরে অবশ্য। তো এটাকে আমি কিন্তু খুব, আপনি বলতে পারেন যে এটা তো একটা মোটা দাগের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে এই ব্যাপারটি ঘটছে। এবং নারীর ক্ষমতায়নকে আমি জোর দিতে চাই এ কারণে যে আমরা সবাই জানি, এবং আমি জানি যে আসানোর সঙ্গে একমত হবে, যে একজন পুরুষের হাতে যদি একটা অতিরিক্ত 100 টাকা দেওয়া হয়, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে হয় সেটা মুঠোফোন কেনার জন্য ব্যবহার করা হবে বা অন্য কাজে ব্যবহার করা হবে। একজন নারীকে যদি আপনি 100 টাকা দেন, তাহলে তার প্রথম কাজটি হবে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা তার ছেলে মেয়েদের জন্য, দ্বিতীয় কাজটি হবে তাদেরকে স্কুলে পাঠানো বা সঞ্চয় করা, নিশ্চিতভাবে বা সঞ্চয় করা। সুতরাং এই যে কর্মধারার এই যে বিভক্তিটা নারী এবং পুরুষের মধ্যে, এবং সেখানে কিন্তু আমরা বোধহয় এটা বলতে পারি যে নারীর যে অর্থনৈতিক সিদ্ধান্ত যেগুলো, সেগুলো কিন্তু সবসময় উন্নয়নের সপক্ষে যায় এবং মানব উন্নয়নের সপক্ষে যায়। আর তৃতীয় যে আশাবাদের জায়গাটি, সেটাই হচ্ছে যে দেশে বিদেশে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে বাঙালিদের এবং আমাদের মানুষজনের যে সৃজনশীলতা, সৃষ্টিশীলতা এবং কর্মকুশলতা যেটা আছে, বাঙালি মাত্রই উদ্ভাবন সম্পন্ন একটি জাতি, যারা নানান জিনিস উদ্ভাবন করে, নানানভাবে জিনিসটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। সেটাও আমার মনে হয় যে একটা আশাবাদের জায়গা। ডক্টর হাসান মানসুর, আশাবাদ নিয়ে আমার কোনো ব্যতিক্রম কিছু বলার মতো ক্ষমতা নাই, কারণ আমি নিজেও খুবই আশাবাদী এবং বাংলাদেশকে নিয়ে আমার অনেক আশা। কিন্তু তারপরেও আমাকে দেখতে হবে যে আমি কোথায় আছি এবং কোথায় আমি যেতে চাই। অবশ্যই আমি যেতে চাই 8% প্রবৃদ্ধি হবে, 10% বা হবে না কেন, সেটাও আমাদের একটা চ্যালেঞ্জ নিতে হবে। আত্মসন্তুষ্টির কিছু নাই এখানে। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম যে ইনকাম বৈষম্যের কথাটা যাওয়া হলো, এটা কিন্তু বাড়ছে, বৈষম্যটা বাড়ছে এবং সেটা স্বাভাবিক। প্রত্যেকটি দেশেই যখন উন্নয়ন হয় তখন বৈষম্যটা বাড়ে এবং বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। আমরা যদি 10 বছর আগের সেন্সাসের সাথে এই বছরের গত লেটেস্ট সেন্সাসকে মিলাই, 2010 সালের যেটা হাউজহোল্ড সার্ভে, তাহলে আমরা দেখতে পারি যে 10% যারা টপ ছিল তাদের হাতে আগে ছিল 25-27% মতো সম্পদ, ইনকাম তাদের হাতে যেত। সেটা এখন বেড়ে 37% হয়ে গেছে। অর্থাৎ অনেক বেশি ইনকাম অল্প লোকের হাতে যাচ্ছে। এটা এখনো কিন্তু বিশ্বের অন্যান্য অনেক দেশের চাইতে অত খারাপ নয়, কিন্তু আমাদেরকে এটাকে মনে রেখে এইভাবে পলিসিগুলোকে সেইভাবে সাজাতে হবে যাতে সব সম্পদ যেন একটা শ্রেণীর কাছে না যায়। আমাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, যেটা যেভাবে আমাদের পেট্রোলেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেটা কিন্তু ওই দিকেই ধাবিত করবে আমাদেরকে। এবং সেই বিষয়ে জনগণ, সমাজ, আমাদের সুশীল সমাজ, সবাইকে, আপনাদের সাংবাদিক সবাইকে সচেতন থাকতে হবে, যেটা ওইভাবেই যেন সব না হয়, অ্যালোকেশন যেন পেট্রোনেজের ভিত্তিতে না হয়, তাহলে কিন্তু এই সমতাটা কোনো মতে আসবে না। এটা একটা দিক। 2 নম্বর যেটা আমি বলবো, আমাদের প্রভার্টি কমেছে, কোনো সন্দেহ নাই। এখন 31% হচ্ছে গত 2010 সালের হিসাবে, এবং এটাকে আমরা রিগ্রেশন করে আমরা বলছি যে 24-এর মতো হবে বর্তমানে। খুব ভালো কথা, কিন্তু এটাও সত্যি কথা, ইকুয়াল নাম্বার অফ পিপল, আরো 30% বা 31% মতো লোক যারা নিয়ার পুয়ার। নিয়ার পুয়ার বলতে আমরা মিন করছি যে 10% বা 15%-এর মধ্যেই তাদের অবস্থান, এই পভার্টি লাইনের 10-15%-এর মধ্যে অবস্থান তাদের। এবং যে কোনো ভালনারেবিলিটি, যে কোনো বলতে যেমন একটা যদি ভালো একটা অসুখ হয়ে যায়, ওই ফ্যামিলিটা গরিব হয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ওই ফ্যামিলিটা গরিব হয়ে যাবে। একটা বন্যা বা সাইক্লোন হলে তারা গরিব হয়ে যাবে। কাজে এই ভালনারেবিলিটি, যেটাকে আমরা বলি নিয়ার পুয়ার, পুয়ার অ্যান্ড নিয়ার পুয়ার মিলিয়ে কিন্তু প্রায় 60%-এর মতো আমাদের দরিদ্র লোক। কাজেই আমাদের মনে রাখতে হবে এই 60% কিন্তু আসলে এখন যদি আমি পভার্টি লাইনকে বিশ্বব্যাংকের যে নতুন পভার্টি লাইন 1.95 দিয়ে করি, তাহলে কিন্তু 50%-এর উপর আমাদের দরিদ্র লোক হয়ে যাবে। কিন্তু আমরা যদি আগের ডেফিনেশনটাই রাখি, তাহলে এটা
ওই 30 থেকে কমে আমরা হয়তো 25 বা 24 দিকে আমরা বর্তমানে আছি। কাজে আমাদের মনে রাখতে হবে যে ভালনারেবিলিটিটা প্রকটভাবে বিরাজমান এই সমাজে, এটা খুব ভঙ্গুর অবস্থায় আছে। এটাকে খুব যত্নের সাথে আমাদেরকে আরো স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে হবে, স্টেবিলিটির দিকে নিয়ে যেতে হবে। সেটার উপায় হচ্ছে ইনকাম বাড়াতে হবে, ইনকামের ডিস্ট্রিবিউশন বাড়াতে হবে, এবং সামাজিক যেসব কার্যক্রম সেগুলোকে ব্যাপকভাবে বৃদ্ধি করে এই দরিদ্র জনগোষ্ঠীগুলোর মধ্যে ইনক্লুসিভ হবে, তাহলে আমরা করতে পারবো। ফাইনালি যেটা আমি বলবো যে একটা ডিভাইড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রুরাল এবং আরবানের মধ্যে। আমাদের এখনকার হিসেবে দেখা যাচ্ছে যে রুরাল পোভার্টির চাইতে এখন কিন্তু আরবান পোভার্টিটা প্রকট হয়ে উঠছে। এবং আরবান পোভার্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা হত দরিদ্র, মানে গ্রামের মধ্যেও সবচেয়ে গরিব, তারাই কিন্তু ভিটা ত্যাগ করে শহরে বস্তিতে চলে আসে। কাজে তারাই হচ্ছে আল্ট্রা পুয়ার। কিন্তু এতদিন পর্যন্ত আনটিল ভেরি রিসেন্টলি শহর ভিত্তিক এনজিও কার্যক্রম, শহর ভিত্তিক সরকারি কার্যক্রম ছিল না বললেই চলে। সত্যি কথা, ঢাকা শহরে এত বড় শহর, নতুন প্রাইমারি স্কুল কয়টা হয়েছে? হয় নাই বললেই চলে। ঢাকার মতো একটা শহরে গ্রামীণ বা অন্যান্য ব্র্যাকের কার্যক্রম যদি হয়ে থাকে খুব রিসেন্টলি হয়েছে, এতদিন গ্রাম ভিত্তিক ছিল। এই যে শহরকে যেন আমরা আর নেগলেক্ট না করি, কারণ শহর দিন দিন বড় হচ্ছে, আগামীতে প্রজেকশন হচ্ছে মেজরিটি পিপল শহরেই থাকবে। কাজে এবং আমাদের এখনো প্রায় 70-80% সম্পদ আমাদের শহর ভিত্তিক। এই শহরকে যদি আমরা লালন করতে না পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমরা শুধু এই দারিদ্র গোষ্ঠীকে যে তাদের সেক্ষেত্রে তো আপনার নতুন নতুন শহর গড়ে তুলবার দিকে, নতুন শহর বা একই শহরের ভিত্তিতে স্যাটেলাইট শহর করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে, সেটার জন্য তো স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা কিন্তু সেটা এখনো করছি না। আমাদের একটা পূর্বাচল একটা হয়েছে, 15 বছর আগে হয়েছে, এখন পর্যন্ত একটা ইটের বিল্ডিংও একটা হয় নাই। কারণটা কি? কারণ হলো যে এখানে যেভাবে জমিগুলো দিয়ে দেওয়া হয়েছে, সবারই উদ্দেশ্য হচ্ছে জমিটা ধরে রাখি, দাম বাড়বে, বিক্রি করে দেবে এক সময়। এখানে কারো ইচ্ছা নাই যে ওখানে যে বাড়ি বানাবে বা থাকবে। বাড়ি বানাবার অন্য অবকাঠামোগুলো তো এখানে এখনো নিশ্চিত করা হয়নি। সেটাই, এটা যদি সরাসরি বিল্ডারকে দিয়ে দেওয়া হতো, তারা যদি বাড়ি বানিয়ে ফেলতো, 5 বছরের মধ্যে বাড়িতে সাপ্লাই চলে আসতো এবং তারা বিক্রি করে দিত জিনিসটা। পৃথিবীর অন্যান্য দেশে যেটা হচ্ছে, ভারতেও এখন শুরু হয়ে গেছে এটা, যে বিগ ট্র্যাক্টস অফ ল্যান্ড কনস্ট্রাকশন বিল্ডারদের সাথে এক ধরনের কন্ট্রাক্টের মাধ্যমে সরকার তাদের মাধ্যমে করে অ্যাপার্টমেন্ট গুলো সেল করে দিচ্ছে। আমরা সেটা না করে আমরা ভূমি ডিস্ট্রিবিউশনে যেটা হচ্ছে আমরা একটা প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউট করছি, কিন্তু সাপ্লাই অফ হাউজিং বাড়ছে না, দরিদ্রদের জন্য কোনো হাউজিং সৃষ্টি হচ্ছে না, মধ্যবিত্তের জন্য কোনো হাউজিং সৃষ্টি হচ্ছে না, যেটা হচ্ছে উচ্চবিত্তদের জন্য হাউজিং সৃষ্টি হচ্ছে। এটা তো সাম্যতা আনতে পারে না আমাদের এই প্যাট্রোনেজ সিস্টেমে। কাজে এগুলোকে আমাদের ভেবে দেখতে হবে যে আমরা কি ধরনের সমাজ চাই, কি ধরনের শহর চাই। এবং এই শহরে তো দরিদ্র এবং ধনী সবাই একসাথেই বসবাস করবে, এবং কাউকে বাদ দিয়ে আরেকজন কিন্তু সুখে থাকতে পারবে না। কাজেই তাদের ব্যবস্থা করতে হবে। দরিদ্র লোকের জন্য বাসস্থানের ব্যবস্থা একটা বাজেটের অ্যালোকেশন নাই আমাদের দেশে। কেন থাকবে না? তারা কি এই দেশের নাগরিক নয়? এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু গভীরভাবে ভাবতে হবে। ডক্টর সেলিম জাহান এই জায়গাটা অ্যাড্রেস করবেন কি? আমার মনে হয় যে আসান যেটা বলেছে সেটা উন্নয়ন প্রক্রিয়ায় হয়েই থাকে, যে নগরায়ন ক্রমান্বয়ে বাড়বে। এটা শুধু আমাদের দেশের নয়, অন্যান্য দেশেও বাড়বে। এবং নগরায়ন বাড়ার সঙ্গে সঙ্গে একটা সুযোগের ব্যাপারও আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বঞ্চনার ব্যাপারও আছে। কারণ আমি ওর সঙ্গে একমত যে সাধারণত নগরায়ন প্রক্রিয়ায় যারা গ্রাম থেকে শহরে চলে এসছে, তারা হয় নদীর ভাঙনের কারণে এসেছে, এবং তারা যে শব্দটিও ব্যবহার করেছে অত্যন্ত উপযুক্ত শব্দ, হতদরিদ্র। তো সেই হতদরিদ্র মানুষেরা যখন নগরে চলে আসে, তখন যদি তাদের কতগুলো প্রত্যাশা থাকে। একটা প্রত্যাশা হচ্ছে যে একটা জীবিকা অর্জনের প্রত্যাশা। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেই জীবিকাটা হচ্ছে অসংঘবদ্ধ আনুষ্ঠানিক ক্ষেত্রে কিছু না কিছু করে খাওয়া। এখন কিছু না কিছু করে খাওয়াটা ঠিক আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা বলবো না যে এটা একটা গতিময় ব্যাপার, এই একটা ব্যাপার। হ্যাঁ, আর দ্বিতীয়টা ব্যাপারটা হচ্ছে যে নগর এসে যদি এখানে আবাসনের সুযোগটা যদি না থাকে যে দরিদ্র মানুষের, তাহলে যেটা বাড়বে সেটা হচ্ছে বস্তি। এবং এটা যদি ক্রমান্বয়ে বেড়ে যায়, তাহলে পরে আমরা দেখতে পাবো যে সেখানে যে সুযোগগুলো থাকা দরকার, যেমন আপনার পানির সুবিধে, তারপরে বলা চলে যে স্কুলের কথা যেটা বলা হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা আমি একটা বলতে চাই, হ্যাঁ, তারপরে মনে করুন যে শিশু এবং মাতৃকেন্দ্র যেগুলো থাকার প্রয়োজন, সেগুলো যদি না থাকে, তাহলে পরে কিন্তু ওই বস্তিতে যারা বাস করছেন তারা শহরে বাস করছেন ঠিকই, কিন্তু তারা যে জীবনের জন্য শহরে এসছেন
সেই জীবনধারা বা সেই জীবন প্রবাহের সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত নন। আর তৃতীয় হচ্ছে যে আমরা অনেক সময় সামাজিক অবকাঠামোর কথা বলি, এবং তখন সেটা যখন বলি তখন শিক্ষা, স্বাস্থ্য, সেটার কথা বলি। আমার মনে হয় ভৌত অবকাঠামোটাও বাড়াতে হবে, কারণ ভৌত অবকাঠামোটা যে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাহায্য করে তাই নয়, ভৌত অবকাঠামো কিন্তু সামাজিক অবকাঠামোর একটা পরিপূরক। সুতরাং ধরা যাক যে আমরা প্রচুর ডাক্তার সৃষ্টি করলাম, প্রচুর আপনার শিক্ষকের সৃষ্টি করলাম, কিন্তু সেখানে যদি আপনার হাসপাতাল না থাকে, সেখানে যদি বিদ্যালয়ের সুবিধাটা না থাকে, তাহলে পরে তো আমরা এটা করতে পারবো না। ভৌত অবকাঠামোর আরেকটা আপনার দিক হচ্ছে যেটা নগরের সঙ্গে গ্রামের একটা সংযোগ ঘটায়। এখন গ্রামগুলিরও গতিময়তা তো বাড়াতে হবে। এখন সমস্ত লোক গ্রাম থেকে শহরে চলে আসবে এটা যেমন আমরা প্রত্যাশা করি না, তেমনি একটি পুরো দেশ সম্পূর্ণভাবে নগরায়িত হয়ে যাবে এটাও আমরা প্রত্যাশা করি না। গ্রাম ভিত্তিক কিছু কার্যক্রম থাকবে, গ্রাম অর্থনীতি বলে একটা ব্যাপার থাকবে, কৃষি বলে একটা বিষয় থাকবে। সুতরাং যারা এই সমস্ত কর্মকাণ্ডের জন্য একটা বড় ইয়ে হচ্ছে যে বাংলাদেশ তো সবকিছু কেন্দ্রীভূত হয়ে গেছে এখন। হ্যাঁ, আমাদের নগর ভিত্তিক বলাও ভুল হবে, ঢাকা ভিত্তিক মানে রাজধানী ভিত্তিক হয়ে গেছে। রাজধানী ভিত্তিক হয়ে গেছে। এখন সেটা যদি রাজধানী ভিত্তিক হয়ে যায়, মানুষের অভিবাসনও রাজধানী ভিত্তিক হয়ে যায়, এবং তারপরে যে সম্পদের যে ব্যবহার সেটাও যদি রাজধানী ভিত্তিক হয়ে যায়, তাহলে পরে যে আমরা যেটাকে অর্থনীতিতে বলি যে সামনের দিকের সঙ্গে যে সংযুক্তি বা পেছনের দিকে যে সংযুক্তি বাকি অর্থনীতির সাথে, সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু অর্থনীতিতে এক ধরনের ভারসাম্যহীনতা চলে আসে। এরকমের অর্থনীতি আমরা অনেক দেখেছি বিভিন্ন দেশে, যেখানে মনে করা যায় যে উদাহরণ হিসেবে যেমন মনে করুন যে অ্যাঙ্গোলার কথা যদি আমি বলি, যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা বাইরে রপ্তানি করছে, হিরে আছে হিরে বাইরে রপ্তানি করছে, এখন সেটাকে কেন্দ্র করে কতগুলো শিল্প গড়ে উঠেছে। সেই শিল্পের সঙ্গে কিন্তু বাকি অ্যাঙ্গোলার বাকি অর্থনীতির সঙ্গে কোন রকমের সম্পৃক্ততা নেই। সেই শিল্পের ফলে বাকি অর্থনীতিতে কর্মসংস্থান কতটা হয়েছে, আয় কতটা বেড়েছে, সেগুলো কিন্তু হয়নি। ফলে এই জাতীয় একটা অর্থনীতিতে কতগুলো দ্বীপ তৈরি হবে, যে দ্বীপগুলো আপনার হয়তো প্রবৃদ্ধি যোগাবে। আপনি